সুপ্রিয় শিক্ষার্থী, পবিত্র ঈদ উল ফিতর এবং রমজানের যে ছুটি ছিল সেই ছুটির পর আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার থেকে আমরা যে বিষয়টি আজকে দেখব সেটি হচ্ছে আমাদের বইয়ের যে পিরিয়ড 5, এই পিরিয়ড 5-এর মধ্যে আছে আমাদের যে গ্রুপ 13, এই গ্রুপ 13 মৌলসমূহের ধর্ম। অর্থাৎ আমাদের যে পর্যায় সারণী ছিল সেই পর্যায় সারণীতে গ্রুপ 13-এ কী কী মৌল ছিল। পর্যায় সারণীর গ্রুপ 13, গ্রুপ 13 মৌলসমূহ কী কী? গ্রুপ 13 মৌলসমূহের মধ্যে রয়েছে আমাদের বোরন রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, এরপরে আমাদের রয়েছে গ্যালিয়াম রয়েছে, ইন্ডিয়াম রয়েছে এবং হ্যালিয়াম রয়েছে। এই পরমাণু যে আমাদের যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোর মধ্যে একটা বিষয় খুবই মিল, সেটি হচ্ছে এদের বহিস্থ পরমাণুর ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ যে বহিস্থ যে আমাদের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রন বিন্যাসটা হবে আমাদের NS2 np1। অর্থাৎ এটি যে শক্তি স্তরে থাকবে সেই শক্তি স্তরের ক্ষেত্রে s অরবিটালে 2টি ইলেকট্রন এবং p অরবিটালে ওই সেম শক্তি স্তরে p অরবিটালে 1টি করে ইলেকট্রন থাকবে। অর্থাৎ যেহেতু এটি সর্বশেষ ইলেকট্রনটি আমাদের p অরবিটালে গিয়েছে, ফলে এই গ্রুপ 13-এর যত মৌল আছে সে মৌলকে আমরা কি বলতে পারি? p ব্লক মৌল। অর্থাৎ এটা আমাদের p ব্লক মৌল হিসেবে আচরণ করবে। এখন এর মধ্যে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং হ্যালিয়াম, এই যে 3টি মৌল আমাদের রয়েছে, এই 3টি মৌল আমাদের এটা প্রকৃতিতে খুবই ভূপৃষ্ঠে বা প্রকৃতিতে খুবই কম পরিমাণে পাওয়া যায়। এই কম পরিমাণে পাওয়া যাওয়ার কারণে এই 3টা মৌল আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব শুধু এই দুটি নিয়ে, বোরন আর অ্যালুমিনিয়াম। অর্থাৎ এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যেগুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে এই বোরন এবং অ্যালুমিনিয়াম, এই দুটি মৌলের বিভিন্ন যৌগ নিয়ে। এখন এই গ্রুপ 13-এর ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করব, যে যত উপর থেকে নিচ দিকে যাবে তত অধাতু থেকে আমাদের ধাতুর যে মূলকগুলো রয়েছে সেই ধাতুর মূলকগুলো আমাদের ধাতুগুলো আসবে। অর্থাৎ এখানে আমাদের বোরন অধাতু, এরপরে অ্যালুমিনিয়াম এটা ধাতু, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং হ্যালিয়াম এইগুলো আমাদের ধাতু হিসেবে আচরণ করবে। এখন এর মধ্যে বোরন একটি কি একেবারেই অধাতু। বোরন পরমাণু সমূহ সাধারণত, এখন আমরা যদি একটু বোরন নিয়ে কথা বলি, বোরন অধাতু। তাহলে এই বোরন অধাতু হলো এটি যে আমাদের যে রয়েছে সেটি কোনো 12টি বোরন পরমাণু, মোট 12টি পরমাণু একত্রে যুক্ত থেকে একটি বলয়াকার অবস্থান গঠন করে। এই বলয়াকার অবস্থান গঠন করে কারণে কেমন সেই চিত্রটা, যে এখানে যদি আমাদের একটা বোরন থাকে, এইখানে আমাদের আছে 4টি সেম, আমাদের যদি বন্ধন গঠন করেন তাহলে এই প্রত্যেকটা আবার এইভাবে বন্ধন করে একদম সেম নিচে এরকম। এইভাবে বন্ধন আমাদের গঠন করে থাকে। এরকম আমাদের 12টি যে বোরন পরমাণু আছে এগুলো একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা বিশাল আকারের একটা কাঠামো গঠন করে। এই বিশাল আকারের কাঠামো গঠন করার কারণে বোরন পরমাণু সমূহ কী হয়? অনেক শক্তিশালী হয় এবং এই শক্তিশালী হওয়ার কারণে এর গলনাঙ্ক অনেক বেশি হয়, যে কারণে এটি উচ্চ তাপমাত্রা ছাড়া, এই বোরন পরমাণু উচ্চ তাপমাত্রা ছাড়া আমাদের রাসায়নিক কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে বোরন উচ্চ তাপমাত্রা ছাড়া অন্য কোনো তাপমাত্রায়, এটি একটু নিম্ন তাপমাত্রায় এটি রাসায়নিক বিক্রিয়া করে না। এখন আসি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে।
যে অ্যালুমিনিয়ামের কি কি আমাদের বৈশিষ্ট্য রয়েছে। অ্যালুমিনিয়াম হচ্ছে কি একটি ধাতু, অর্থাৎ এটি ধাতু হিসাবে আচরণ করে। এখন এর যে অ্যালুমিনিয়াম, এর দেখা গেল যে প্রমাণ যে বিজারণ বিভাগ রয়েছে আমাদের, এর প্রমাণ বিজারণ বিভাগ হচ্ছে প্রমাণ বিজারণ বিভাগ, অর্থাৎ অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারণ বিভাগ হচ্ছে 1.66 ভোল্ট। এই 1.66 ভোল্ট হওয়ার কারণে এটি অত্যন্ত সক্রিয় একটি ধাতু। এটি অ্যালুমিনিয়ামটি অত্যন্ত সক্রিয় একটি ধাতু, অর্থাৎ এটি দ্রুত বিক্রিয়া করতে পারে। এই দ্রুত বিক্রিয়া করার কারণে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। কিন্তু এই অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা উৎপন্ন করে, সেই অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে একদম নিষ্ক্রিয় একটা স্তর। এই অ্যালুমিনিয়ামের উপরিভাগে, অর্থাৎ অ্যালুমিনিয়াম যদি একটা ধাতু হয়, এটাকে যদি আমরা একটা অ্যালুমিনিয়াম বিবেচনা করি, তো এর বহির্পৃষ্ঠে যে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করছে Al2O3, সেই অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় প্রকৃতির স্তর। এই নিষ্ক্রিয় প্রকৃতির স্তর হওয়ার কারণে ভিতরের অ্যালুমিনিয়ামগুলো খুবই সুরক্ষিত থাকে, এবং এই সুরক্ষিত হওয়ার কারণে আমাদের এই সহজে এগুলা কি করতে পারে না, যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ এটা অ্যালুমিনিয়াম অনেকটা নিষ্ক্রিয় মতো আচরণ করে। এই নিষ্ক্রিয়তার কারণেই, যেহেতু বায়ুমণ্ডল অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া সহজে করে না, এই নিষ্ক্রিয়তার কারণেই অ্যালুমিনিয়ামের ব্যবহার সবচেয়ে বেশি, কারণ এটি সহজেই জারিত হয় না। তাহলে আমরা দেখলাম যে বোরন এবং অ্যালুমিনিয়ামের যে সাধারণ ধর্মগুলি, সেগুলো একটু দেখলাম। এখন যে বিষয়টি দেখব আমরা, সেটি হচ্ছে যে এদের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম বোরন এবং অ্যালুমিনিয়াম উভয়ের জারণ মান +3। তাহলে উভয়ের আমাদের জারণ সংখ্যা বা জারণ মান সেটা কত আমাদের +3। বোরন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তাহলে বোঝা যায় যে এই জারণ মান +3 হওয়ার কারণে আমাদের অ্যালুমিনিয়াম 3+ গঠিত হবে এবং বোরন 3+ গঠিত হবে। কিন্তু এই অ্যালুমিনিয়াম 3+ গঠিত হলেও বোরন 3+ এটা আমাদের আয়ন গঠিত হয় না। তার মানে এটা আমাদের গঠিত হয় না। এর কারণ কি, যে বোরনের ক্ষেত্রে কেন গঠিত হয় না? বোরন হচ্ছে একেবারে একটা ছোট একটি পরমাণু, ফলে এখান থেকে যদি 3টি ইলেকট্রন অপসারণ করা হয়, তাহলে আমরা জানি বোরনের ইলেকট্রন সংখ্যা কত আমাদের 5। বোরনের ইলেকট্রন সংখ্যা কত 5। সেখান থেকে যদি আমরা 3টে যোগ করি, তাহলে এই 3টে অপসারণ করা অনেক শক্তির ব্যাপার, অর্থাৎ অনেক শক্তির প্রয়োজন। এইটা একেবারেই অসম্ভবের কাতারে পড়ে। ফলে এখান থেকে আমাদের বোরন 3+ গঠিত না হয়ে আমাদের গঠিত হয় কি, শুধু বোরন প্লাস আয়ন গঠিত হয়। অর্থাৎ শুধু আয়ন মৌলটা বোরন মৌলটা আমাদের খুবই ছোট হওয়ার কারণে, আকারে ছোট হওয়ার কারণে এখান থেকে 3টে ইলেকট্রন অপসারিত করা কষ্ট, যেটা আমি এখান থেকে খুব সহজে 1টি ইলেকট্রন অপসারিত করে আমাদের বোরন প্লাস আয়ন গঠিত হয়। এই বোরন প্লাস এবং বোরন 3+ যদি আমরা ধরিও যে গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এটার যে চার্জ ঘনত্ব, এই চার্জ ঘনত্বটা অনেক বেড়ে যায়। ফলে এটি খুব সহজে পোলারিত করে এর সাথে অন্যান্য যে আমাদের মৌলগুলো যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, সেখানে পোলারায়ন করে এরা সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। অর্থাৎ এই বোরনের সমস্ত যৌগই আমাদের সমযোজী যৌগ। অর্থাৎ বোরন যে সকল যৌগ গঠন করে, বোরন দ্বারা গঠিত যৌগ সমযোজী। তাহলে বোরন দ্বারা গঠিত যৌগ আমাদের সমযোজী বন্ধযুক্ত। অপরদিকে আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা একটু চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা বলেছি যে অ্যালুমিনিয়াম 3+ খুব সহজেই আমাদের গঠিত হয়। অ্যালুমিনিয়াম 3+ও আমাদের কি হয়, চার্জ ঘনত্ব অত্যাধিক থাকে। এই চার্জ ঘনত্ব থাকার কারণে আমাদের যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে,
এই যে আমাদের আমাদের কীগুলো আছে, যে যৌগ মৌলগুলো আছে, এই মৌলগুলোর সাথে অ্যালুমিনিয়াম খুব সহজে আমাদের কি বন্ধন গঠন, সমযোজী বন্ধন একটা গঠন করে। কারণ কি, এই অ্যালুমিনিয়াম 3+ চার্জ ঘনত্ব অত্যাধিক বেশি। চার্জ ঘনত্ব অত্যাধিক বেশি হওয়ার কারণে আমাদের পোলারায়ন ক্ষমতা বেশি, এবং পোলারায়ন ক্ষমতার কারণে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের সাথে যে বন্ধন গঠন করে সেখানে সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। কিন্তু যদি ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম গঠন করে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি গঠন করে, তবে সেই ক্ষেত্রে এই যৌগটা হচ্ছে আমাদের আয়নিক প্রকৃতি। এর কারণ হচ্ছে শুধু এই ক্লোরাইডের বা ক্লোরিন পরমাণুর আকার অত্যাধিক ছোট হওয়ার কারণে। এই ক্লোরিন পরমাণুর আকার অত্যাধিক ছোট হওয়ার কারণে আমাদের এইখানে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে যৌগটা গঠিত হয় সেটা আমাদের আয়নিক প্রকৃতি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এখান থেকে যে বোরন যে যৌগগুলো গঠন করে সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন বিশিষ্ট, অপরদিকে অ্যালুমিনিয়াম যেগুলো গঠন করে সেগুলোর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য আছে, তবে ধর্মীর সাথে যে যৌগটা গঠন করে সেটি হচ্ছে আমাদের এই আয়নিক বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়ামের একটি লবণ নিয়ে। অ্যালুমিনিয়ামের একটি গুরুত্বপূর্ণ লবণ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ AlCl3। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে লবণটা আছে আমাদের, সেই লবণটা কীরূপ বিক্রিয়া করে, সেই বিক্রিয়া নিয়ে আমরা বা কীরূপ আচরণ করে সেগুলো নিয়ে আমরা কয়েকটা বৈশিষ্ট্যের আলোচনা করব। সেই কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের ডাইমার গঠন করে কেন? ডাইমার গঠন করে কেন, এই প্রশ্নটা আমরা প্রথমে একটু আলোচনা করব। যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা স্বাধীন যে আমাদের মৌল, সেটা দেখা গেল যে যৌগের মধ্যে দুটি করে যুক্ত অবস্থা আছে। তাহলে সেই দুটি যুক্ত অবস্থা কেমন, সেই চিত্রটাকে আমরা একটু দেখি। এরপর হচ্ছে আমরা যে এটা কেন গঠন করে সেটি নিয়ে আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম একটা, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, আর এদিকে অ্যালুমিনিয়াম একটা দিলাম আমরা, সেটা ক্লোরিন দেখলাম এদিকে, এদিকে একটা ক্লোরিন, আর নিচের দিকে একটা ক্লোরিন। তো এই দুইটা অ্যালুমিনিয়াম পরমাণুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা যদি অ্যালুমিনিয়াম বিবেচনা করি, সেক্ষেত্রে আমাদের যে সমযোজী যৌগটা গঠিত হয়েছে, সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের হচ্ছে 13টি ইলেকট্রন, অন্যদিকে ক্লোরিন কর্তৃক প্রদত্ত হয়েছে আমাদের 3টি ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন হয়েছে আমাদের 16টি। অর্থাৎ 16টি ইলেকট্রন হওয়ার কারণে এটা আমাদের একটা কি হচ্ছে, ইলেকট্রন ঘাটতি হিসেবে এখানে যুক্ত হয়েছে। কী কারণে? আমরা জানি একটা যৌগ সুস্থিতিশীল হতে হলে সেখানে অষ্টক অর্থাৎ যে 18টি ইলেকট্রন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয়, সেটি এটি অর্জন করতে পারেনি। কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের মোট হয়েছে 13+3, অর্থাৎ 13টি হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর ক্লোরিন কর্তৃক প্রদত্ত হয়েছে আমাদের শেয়ার করতে হচ্ছে 3টি, মোট হয়েছে 16টি। অর্থাৎ এটি 18টি যে আমাদের ইলেকট্রন অর্জন করতে হবে সেই ইলেকট্রন অর্জন করতে পারে নাই। অর্থাৎ এটা একটা ব্যতিক্রম। আমাদের যে সমযোজী যৌগের যে তত্ত্ব আছে সেখানে বলছে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, সেখান থেকে সেটি অর্জন করতে পারে না। ফলে এটি কয়টি ইলেকট্রন ঘাটতি রয়েছে? আমাদের 2টি ইলেকট্রনের ঘাটতি রয়েছে। ফলে এই অ্যালুমিনিয়াম, একটি অণুর অ্যালুমিনিয়াম পরমাণু অপর একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড পরমাণুর ক্লোরাইড আয়নের যে আমাদের ক্লোরিনের যে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে আমাদের কতগুলো, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে এক জোড়া সে শেয়ার করে। অর্থাৎ এখানে একটা সন্নিবেশ যৌগ ঘটবে এবং এটাকে একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ক্লোরিন এবং অ্যালুমিনিয়ামের মধ্যে একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর ক্লোরিনের সাথে অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর অ্যালুমিনিয়ামের মধ্যকার যে সন্নিবেশ বন্ধন গঠিত হয়, একইভাবে এই পাশের যে আমাদের যে অ্যালুমিনিয়াম থেকে আমাদের যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিন এখানে ইলেকট্রন দিল, সেই পরমাণুর অ্যালুমিনিয়াম ওই অন্য পরমাণুর অ্যালুমিনিয়াম থেকে আবার নিজের দিকে ইলেকট্রন টানে। এই নিজের দিকে ইলেকট্রন সে কী করবে? আমাদের শেয়ার করবে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার কারণে আমাদের এইখানে যে যৌগটা গঠিত হয় সেটা হচ্ছে একটা ডাইমার যৌগ। অর্থাৎ এই দুটি আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত হয়।
এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত হওয়ার কারণে এই যৌগটি কী করে ডাইমার হিসেবে অবস্থান করে। এরকম অসংখ্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণে অসংখ্য এরকম আমাদের ডাইমার করে অবস্থান করে, অর্থাৎ স্তর স্তর হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অবস্থান করে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে। এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ঊর্ধ্বপাতিত হয়। ঊর্ধ্বপাতন, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন আমাদের ঊর্ধ্বপাতিত হয়। তাহলে আমরা জানি যে জিনিস কঠিন অবস্থা থেকে তাপ প্রয়োগ করলে যদি সেটি সরাসরি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ তরলে যদি পরিণত না হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতন ঘটনা। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা যদি তাপ প্রয়োগ করি, তবে সেটি আমাদের যে তরল আছে সেই তরলে পরিণত না হয়ে সরাসরি আমাদের কি হবে, বাষ্পে পরিণত হবে। তাহলে এই ঘটনাটি কেন ঘটে সেটা আমরা একটু আলোচনা করব। তাহলে দেখা যায় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ত্রৈধবিন্দু আছে, সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ত্রৈধবিন্দুতে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে চাপ, সেটা যে আমাদের স্বাভাবিক বায়ুচাপ, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বাষ্প চাপ আমাদের যে বায়ুমণ্ডলের যে স্বাভাবিক বায়ুচাপ আছে সেটাকে অতিক্রম করে। এই অতিক্রম করার কারণে এটি কী হয়, ঊর্ধ্বপাতিত হয়। এই ঊর্ধ্বপাতিত হওয়ার মেইন কারণ হচ্ছে যে এখানে কোনো তরলের অস্তিত্ব আমাদের থাকে না। তাহলে এইটার হচ্ছে আমাদের, আমরা একটু আগে যে ডাইমারের গঠন আলোচনা করেছি, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কী হয়, ডাইমার হিসেবে অবস্থান করে। অর্থাৎ এখানে আমাদের একটা ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে অ্যালুমিনিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এদিকে এখানে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন। এই ডাইমার হিসেবে অবস্থান করার কারণে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি মানে প্রত্যেকটা কী হয়, এই এক জোড়া রইলো, এরকম সেম আরেক জোড়া এখানে রইলো, এইখানে এক জোড়া রইলো, এখানে এক জোড়া রইলো, অর্থাৎ এই জোড়া জোড়া করে অবস্থান করার কারণে এই একটা যে চেইন গঠন করার কথা ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, সেই চেইনটা গঠিত হয় না। এক্ষেত্রে প্রত্যেকটি কী করে, জোড়া জোড়া হিসেবে অবস্থান করে। ফলে তাপ প্রয়োগ করলে আমাদের এইখানকার যে ভ্যান ডার ওয়ালস বলটা আমাদের আছে, দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে লবণের যে অণু, সেই দুটো অণু পরস্পরের সাথে যুক্ত আছে, একেবারে একাধারে যুক্ত নেই। একাধারে যুক্ত না থাকার কারণে তাপ প্রয়োগ করলে এই যে আমাদের বন্ধন, এই বন্ধনটা, এই দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধনটা খুব দ্রুত এবং খুব সহজেই ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণে এটা কী হয়, সহজে কী হয়, তরলে তখন আর পরিণত হয় না। তরলে পরিণত না হয়ে সরাসরি এটা কী হয়, আমাদের ঊর্ধ্বপাতিত হয়, অর্থাৎ বাষ্পে পরিণত হয়। এই বাষ্পে পরিণত হওয়ার কারণে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি, ঊর্ধ্বপাতনের একটা যৌগ। এই ক্ষেত্রে দেখা যায় যে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ আমাদের বাষ্পে পরিণত হয়। অপরদিকে এর গলনাঙ্ক হচ্ছে আমাদের 460-এর উপরে, অর্থাৎ এর গলনাঙ্ক হচ্ছে 420 ডিগ্রি সেলসিয়াসের উপরে। অর্থাৎ এদিকে যদি আমরা তরলে পরিণত করতে চাই, তাহলে আমাদের 420 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। অপরদিকে এটাকে যদি আমরা বাষ্পে পরিণত করতে চাই, তবে আমাদের 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে। তো দেখা যায় যে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুব সহজে প্রয়োগ করা যায়, এবং এটা যে সহজে প্রয়োগ হওয়ার কারণে এটা ঊর্ধ্বপাতিত হয়। তাহলে আশা করি তোমরা এখান থেকে দুটি প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ঊর্ধ্বপাতিত হয় সেটা বুঝতে পেরেছ, অপরদিকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে সেটিও বুঝতে পেরেছ। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অন্য একটি বৈশিষ্ট্য যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এর জলীয় দ্রবণ কেন অম্লধর্মী। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় বা অ্যাসিডীয়, অম্লধর্মী, যে ধরনের প্রশ্ন থাকুক সেটাই আমাদের একই উত্তর হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয়, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানির মধ্যে বিক্রিয়া করাই, তাহলে সেই বিক্রিয়ার ফলে যে আমাদের দ্রবণটি উৎপন্ন হয়, সেই দ্রবণটি হচ্ছে কি আমাদের অ্যাসিডীয় প্রকৃতি। তাহলে সেটা কেন অ্যাসিডীয় প্রকৃতি হবে সেটা আমরা একটু ব্যাখ্যা করি। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের জলীয় দ্রবণের দুটি আয়ন উৎপন্ন করে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে আমরা সেটা একটু দেখি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তিনটি, অ্যালুমিনিয়াম 3+,
আরেকটা হচ্ছে আমাদের Cl মাইনাস। এইটা হচ্ছে কি আমাদের জলীয় দ্রবণে এই তিনটা আয়ন, এই দুই প্রকারের আয়ন আমাদের উৎপন্ন করে। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, আরেকটা হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন। এখন এই অ্যালুমিনিয়াম 3+ আয়ন যখন পানির সাথে বিক্রিয়া করে তখন এটি পানির আমাদের যে OH আয়ন আছে সেই OH এর সাথে এটা বিক্রিয়া করে আমাদের যুক্ত হয়। অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের সাথে অ্যালুমিনিয়াম 3+ আয়ন অর্থাৎ এইটা বিক্রিয়া করে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং এই বিক্রিয়ার ফলে এখানে আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন আমাদের উৎপন্ন হয়। তাহলে সেই বিক্রিয়াটা আমরা একটু দেখি। অ্যালুমিনিয়াম 3+ প্লাস হচ্ছে আমাদের H2O। এই বিক্রিয়াটা করলে আমাদের উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম OH3 প্লাস হচ্ছে H+। এখন এই যে আমাদের অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন, এই ক্যাটায়নটা এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে অ্যালুমিনিয়াম 3+ এই ক্যাটায়নটা খুবই একটা তীব্র ক্যাটায়ন। এই ক্যাটায়নটি খুব তীব্র হওয়ার কারণে খুব দ্রুত এই H2O এর সাথে বিক্রিয়া করে এবং এই H2O এর সাথে অধিক পরিমাণে বিক্রিয়া করে। শুধু বিক্রিয়া করে না, এটা অধিক পরিমাণে বিক্রিয়া করার কারণে এটা অধিক পরিমাণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমাদের উৎপন্ন হওয়ার কারণে আমাদের এই বিক্রিয়ায় অধিক পরিমাণে কি হয়, H+ আমাদের যে প্রোটন আছে সেই প্রোটনটা উৎপন্ন হয়। তার মানে H+ আয়নটা কি হয়, সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয়। অপরদিকে আমাদের ক্লোরাইড আয়ন, যেটা আমাদের অ্যানায়ন আয়ন, সেই অ্যানায়নটা হচ্ছে একটা দুর্বল প্রকৃতির। সেই দুর্বল প্রকৃতির হওয়ার কারণে এটি খুব কম সংখ্যক H+ এর সাথে বিক্রিয়া করে। অর্থাৎ আমাদের এই বিক্রিয়াটাকে দেখি, ক্লোরিন মাইনাস প্লাস হচ্ছে H2O, এই বিক্রিয়া আমাদের উৎপন্ন করে হচ্ছে HCl প্লাস হচ্ছে আমাদের OH মাইনাস আয়ন। এখন এই বিক্রিয়াটা খুবই কম পরিমাণে উৎপন্ন হওয়ার কারণে আমাদের যে OH আয়নটা আছে সেটা আমাদের খুব কম পরিমাণে উৎপন্ন হয়। যেহেতু এই ক্লোরাইডটা হচ্ছে কি আমাদের মেইন বিক্রিয়া নিয়ন্ত্রক এই ক্ষেত্রে, ফলে এই ক্লোরাইড আয়নটা দুর্বল প্রকৃতি হওয়ার কারণে এটি খুব কম সংখ্যক পানির অণুর সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে। ফলে খুব কম সংখ্যক পরিমাণে আমাদের OH আয়ন উৎপন্ন হয়, কারণ এই পানির অণুটা ভেঙেই আমাদের একটা H+ উৎপন্ন হয়েছে আর একটা আমাদের OH- উৎপন্ন হয়েছে। যেহেতু OH- খুব কম পরিমাণে উৎপন্ন হয়, এই কম পরিমাণে উৎপন্ন হওয়ার কারণে এখান থেকে আমাদের যে আগের বিক্রিয়া যে আমাদের H+ উৎপন্ন হয়েছে অধিক সংখ্যক, সেই অধিক সংখ্যক খুব কম পরিমাণটা আমাদের কি করতে পারে, এই H+ আর OH- বিক্রিয়া করে আমাদের পানি উৎপন্ন করে। ফলে কিছু সংখ্যক আমাদের H+ থেকেই যায়, কারণ এখানে আমাদের বেশি পরিমাণ উৎপন্ন হয়েছে, এখানে আমাদের OH-টা কম পরিমাণ, কারণ OH কম হওয়ার কারণে আমাদের H+ আয়নটা খুব কম পরিমাণে এখানে বিক্রিয়া অনুসরণ করছে। ফলে কিছু H+ আয়ন, তোমরা খেয়াল করে দেখো যে কিছু H+ আয়ন এখানে আমাদের থেকে যাচ্ছে। এই থেকে যাওয়ার ফলেই এটা কি হচ্ছে, আমাদের অ্যাসিডীয় হিসাবে আচরণ করছে। কারণ আমরা জানি যে জলীয় দ্রবণে H+ অর্থাৎ প্রোটন বেশি উৎপন্ন হয় বা প্রোটনের পরিমাণ বেশি থাকে, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাসিড। তো এই কারণেই আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমাদের কি করতে পারে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আমাদের অম্লীয় হয়। শুধু অম্লীয় হয় কি কেন, অ্যালুমিনিয়াম 3+ আয়নটা আমাদের যে ক্যাটায়নটা আছে সেটা অধিক পরিমাণ শক্তি এবং অধিক পরিমাণ শক্তি হওয়ার কারণে অধিক পরিমাণ বিক্রিয়ায় H+ আয়ন উৎপন্ন হয়। অপরদিকে ক্লোরাইড যে আমাদের অ্যানায়ন আয়নটা আছে সেটা আমাদের খুবই কম পরিমাণে সক্রিয় বা দুর্বল প্রকৃতির একটা অ্যানায়ন, সেটা আমাদের পানির সাথে বিক্রিয়া করে খুব কম পরিমাণে। পানির সাথে খুব কম পরিমাণে বিক্রিয়া করে OH- আয়ন যে আমাদের হাইড্রোক্সিল আয়ন আছে সেটাও খুব কম পরিমাণে উৎপন্ন করে। এই কম পরিমাণ উৎপন্ন কারণে আগের বিক্রিয়া আমাদের যে উৎপন্ন H+ আছে সেটাকে কম, সেই H+ থেকে খুব কম সংখ্যক H+কে আমাদের কি করে, যে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। ফলে কিছু H+ আমাদের এই বিক্রিয়ার ফলে থেকেই যায়, অর্থাৎ সামষ্টিকভাবে কিছু H+ আমাদের থেকেই যায়। এই থেকে যাওয়ার কারণে আমাদের কি হয়, পুরা জলীয় যে দ্রবণটা আছে সেটা আমাদের অম্লীয় প্রকৃতির হয়। এখন আমরা যে বিষয়টি দেখলাম যে গ্রুপ 13-এর যে মৌলগুলো আছে তার মধ্যে আমাদের বোরন এবং অ্যালুমিনিয়াম যে দুটি মৌল, সেই দুটি মৌল হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা সেই দুটি মৌল নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এরপরে ক্লাসে আমরা গ্রুপ 14-এর যে মৌল আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।